আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম লিখন, অধ্যয়নরত আছি রাজশাহী ইউনিভার্সিটিতে ফিশারিজ বিভাগে। আজকে আমার তোমাদের ইনফিনিটি শিক্ষা পরিবারের দ্বিতীয় নম্বর ক্লাস পেইড বেসের। তো আজকে আমি ক্লাস নিব হচ্ছে মানে পেইড বেসের প্রথম ক্লাস। আজকে আমি ক্লাস নিব গুণগত রসায়ন থেকে। তো গুণগত রসায়ন অধ্যায়টা অনেক বড়, মোটামুটি আমাদের 3 থেকে 4টা লেসন লাগবে এই অধ্যায়টা যদি আমরা শুধু টপিকসগুলো ক্লিয়ার করি, মোটামুটি ভিতর থেকে না পড়ে যে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে সেগুলো যদি ক্লিয়ার করি তবুও আমাদের মোটামুটি 3 থেকে 4টা লেসন লাগবে। তো গুণগত রসায়নের যে বইটা যা আছে, তো আমাদের হচ্ছে আমরা যেহেতু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল এবং বোর পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। তো এই যে পরমাণুর মডেলগুলো আছে, এর পরে এর ভিত্তিতে বা এইগুলো নিয়ে কথা বলতে গেলে এর ভিতরে যে কথাগুলো আছে আমাদের ধীরে ধীরে আমাদের সামনে চলে আসবে। তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল নিয়ে কথা বলবো। তো রাদারফোর্ড পরমাণুর মডেলে তোমরা এসএসসি তে পড়ে আসছো, এখানে হচ্ছে আহামরি বোঝার কিছু নাই। হ্যাঁ, ওই যে সৌরজগতের সঙ্গে তুলনা করছে, তারপর হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, হ্যাঁ নিউক্লিয়াসকে সূর্যের সঙ্গে তুলনা করছে, নিউক্লিয়াসকে গ্রহের সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, তারপর সীমাবদ্ধতা আছে, উনি হাইড্রোজেনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। তো এই যে বিষয়গুলো তোমরা এসএসসি লাইফে পড়ে আসছো, তো আলাদা করে আর হচ্ছে তোমাদেরকে পড়ানোর কোনো দরকার নাই। এরপরে হচ্ছে আমরা বোর পরমাণু মডেলের আগে আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে আলো। সেটা হচ্ছে আলো। এখন তোমরা বলবো ভাইয়া যে হচ্ছে আলো কি বা আলো কাকে বলে? আলো হচ্ছে এক প্রকার শক্তি যেটা হচ্ছে তোমার হচ্ছে যা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। আলো হচ্ছে এক প্রকার শক্তি যা তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। তা আমি হচ্ছে সংজ্ঞা টঙ্গা কিছু লিখবো না, যেহেতু তোমাদের হচ্ছে আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব, সেহেতু আমি আর সংজ্ঞা টঙ্গা কিছু লিখবো না। তবে আমি যা পড়াচ্ছি যে টপিকস তোমাদেরকে পড়াচ্ছি সেই টপিকসের নোট আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা অবশ্যই নোটস গুলো দেখবা, নোটস দরকার পড়লে করবা। হ্যাঁ, আর আমি যেহেতু দ্রুত শেষ করার চিন্তা ভাবনায় আছি, বা তোমাদের হচ্ছে এগুলো হচ্ছে অনশর্ট ক্লাস, তো সেহেতু আমি তোমাদেরকে এগুলো হচ্ছে বোর্ডে লিখে দিব না, জাস্ট খালি বলবো এবং বুঝাবো, আর বাকিটা তোমরা হচ্ছে আমার নোট থেকে দেখে নিবা। এখন আলোতে যেহেতু তরঙ্গ আছে, মনে রাখবা যেটাতে তরঙ্গ থাকে অবশ্যই সেটাতে কি থাকে? কম্পাঙ্ক থাকে। যেটাতে তরঙ্গ থাকে সেটাতে কম্পাঙ্ক থাকে। কম্পাঙ্কটা কি? কম্পাঙ্ক নিউ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ। আর হচ্ছে তরঙ্গটা ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের এককটা হচ্ছে, যেহেতু দৈর্ঘ্য, এটা একক হচ্ছে মিটার। দূরত্বের একক যেগুলো হয় সেগুলো হবে মিটার বা সেন্টিমিটার, মিলিমিটার বা ন্যানোমিটার, যে কোনো একটা দিতে পারো। যখন যে মানে আমাদেরকে প্রশ্নের অ্যান্সার যাবে তখন আমরা সেই মানটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে কম্পাঙ্ক দেখলাম। তো আমি হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি না কেন, আমি বারবার বলতেছি যে অনশর্ট ক্লাস। তো তোমাদেরকে হচ্ছে আমি মূল টপিকটা ধরাই দিব, মূল জিনিসটা ধরাই দিব এবং ম্যাথ করাবো, যেন তোমরা হচ্ছে জিনিসগুলো বুঝতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে সবসময় কম্পাঙ্ক নিউ ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য হয়। অর্থাৎ তুমি যদি কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কখনো বাড়ে তাহলে কম্পাঙ্ক কম হবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কম হবে, অর্থাৎ আর কম্পাঙ্ক যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই মানে সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক চিহ্নটা উঠায় দেওয়ার পর একটা কি নিতে হয়? ধ্রুবক মান নিতে হয়। একটা কি হয়? ধ্রুবক মান নিতে হয়। তখন এই যে নিউ ইকুয়াল সি ভাগ ল্যামডা, সি বসাইতে হয়, সি ভাগ ল্যামডা। তাহলে এই সি ইকুয়াল বা ল্যামডা ইকুয়াল সি ভাগ নিউ, তাহলে এই সূত্রগুলো হচ্ছে আমার ম্যাথে ইউজ করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে কিছু কিছু ম্যাথ দেখি। আমরা কিছু কিছু ম্যাথ প্র্যাকটিস করি। তাহলে এই সূত্র ধরে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে এই সূত্রটাকে আমরা ক্লোজ করে দিব। পরবর্তী টপিকসে আমরা আগায় যাব। তাহলে
প্রশ্নটা দেওয়া আছে যে একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 640 ন্যানোমিটার। 640 ন্যানোমিটার। আলোটিতে কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য 640 ন্যানোমিটার, তাহলে আলোটিতে কম্পাঙ্ক কত? এখন আমাদেরকে আগে কি লিখতে হবে যে আমরা জানি, আমরা সূত্রটা কি জানি, আগে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা জানি নিউ ইকুয়াল সি ভাগ ল্যামডা। তাহলে মানটা কিসে দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য। কিসের মান দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য মান। তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা না? তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা না? তাহলে আমাদেরকে কিসের মান দেওয়া আছে? ল্যামডার মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি যে এখানে 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 হচ্ছে ল্যামডা ইকুয়াল 640 ন্যানোমিটার। 640 আমরা যখন ম্যাথ করি তখন সবসময় কি করব? এসআই এককে নিয়ে যাব, মানগুলা এসআই এককে নিয়ে যাব। এসআই একক কি? দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তাহলে ন্যানোমিটার থেকে মিটার যাইতে গেলে আমাদেরকে এই যে 640টা আছে, 640 গুণন 10⁻৯ দ্বারা গুণ করলে মিটারে চলে আসবে। বুঝছো? তাহলে আমাদেরকে সবসময় এই ম্যাথগুলোতে এসআই এককে ম্যাথ করতে হবে। আর দূরত্বের এসআই একক, যেহেতু তরঙ্গ একটা দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্য একটা দূরত্ব, তরঙ্গ দৈর্ঘ্যের দূরত্বের একক হওয়ার কারণে এটা আমাদের সবসময় এসআই এককে নিয়ে যেতে পারে। আর দূরত্বের এসআই একক হচ্ছে মিটার, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তাহলে আমরা হচ্ছে এই ন্যানোমিটার থেকে মিটার নিয়ে আসলাম, ন্যানোমিটার থেকে মিটার নিয়ে আসলাম। এখন আসো সি। সি হচ্ছে আলোর বেগ। সি হচ্ছে আলোর বেগ, যেটা তোমরা হচ্ছে 9-10 থেকে পড়ে আসছো, যার মান হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে। তাহলে আমাদের ল্যামডার মান আছে, সি এর মান আছে, তাহলে আমরা অবশ্যই তোমার হচ্ছে কম্পাঙ্কের মানটা সহজে বের করতে পারবো। কম্পাঙ্কের মানটা সহজে বের করতে পারবো। তাহলে সি হচ্ছে 3 গুণন 10⁸, আর হচ্ছে ল্যামডা হচ্ছে 640 গুণ 10⁻৯। তো এটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে কাটাকাটি করে দেখবা যে মানটা আসছে 4.68 গুণন 10⁻14 হার্টজ। 10⁻14 হার্টজ। তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আসবে এগুলো হচ্ছে মূলত তোমার এমসিকিউ আসে। এমসিকিউ আসে, সৃজনশীল তেমন একটা আসে না, বা ইউনিভার্সিটি যে এক্সামগুলো আছে সেখানে হচ্ছে এগুলো খুবই ভালো, বেশি বেশি আসে। তো এই যে ম্যাথগুলো আছে তোমরা হচ্ছে এই সূত্র দ্বারা সুন্দরভাবে সলভ করে ফেলবা, এই সূত্র দ্বারা সুন্দরভাবে সলভ করে ফেলবা। তাহলে আমরা হচ্ছে পরের টপিকসে যাব। তো যারা ইনফিনিটি শিক্ষা পরিবারের সঙ্গে যুক্ত আছো, তোমরা তোমাদের সমস্যাগুলো মার্ক করে আমাদেরকে জানাইতে পারো। হয়তো অনেকের অনেক টপিকস গুলো প্রবলেম থাকে। দেখা গেল যে গুণগত রসায়নটা অনেকেই পড়ে আসছো, দেখা গেল কারো আলোতে প্রবলেম, কারো আবার হচ্ছে হুন্ডের নীতি, আবহাওয়া নীতি, ওগুলোতে প্রবলেম। তো এই জিনিসগুলো যাদের যাদের প্রবলেম তোমরা একটু যদি আমাদের কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের এই প্রবলেমগুলোকে মার্ক করে আমরা ক্লাস দিতে পারবো। ঠিক আছে? তো সো তোমরা হচ্ছে এই প্রবলেমগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবা, এই প্রবলেমগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবা। এখন আসো, আমাদের কিছু আলোর রেঞ্জ আছে, যেমন হচ্ছে মহাজাগতিক রশ্মি, এক্স রে রশ্মি, অতিবেগুনি রশ্মি, হ্যাঁ, দৃশ্যমান আলোর রশ্মি। তো এই জিনিসগুলো তোমরা হচ্ছে তোমাদেরকে অবশ্যই মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ করে নিতে হবে। সেটা হচ্ছে বই থেকে করে নিতে হবে, বা আমি তোমাদেরকে যে নোটগুলো দিয়ে দেবো সেই নোট থেকে তোমরা করতে পারো। হ্যাঁ, এগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করতে হবে। এবং আলোর কাজ, আলোর কাজ বইয়ে দেখবা যে একটা ছকের মধ্যে কোন আলোর কি কাজ, অর্থাৎ যেমন অতিবেগুনি রশ্মির হচ্ছে জাল টাকা শনাক্তকরণ, জাল টাকা শনাক্তকরণ।
তেমন হচ্ছে, যেমন হচ্ছে ইনফ্রারেডের রিমোট কন্ট্রোল। তো এই যে কাজগুলো আছে বইয়ের মধ্যে একটা ছক আছে, ছকের মধ্যে কাজগুলো দেওয়া আছে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ কন্ট্রোল করে নিতে হবে। তোমরা হয়তো জানো যে দৃশ্যমান আলোর রেঞ্জ, দৃশ্যমান আলোর রেঞ্জ 380 থেকে 780 হয়, এবং দৃশ্যমান আলোর মাঝে কালার থাকে কয়টা? 7টা। সেটা হচ্ছে শর্টকাটে মনে রাখার টেকনিক হচ্ছে বেনি, আসহ, কলা। বেনি, আসহ, কলা। বেতে হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে নিতে হচ্ছে নীল, আতে হচ্ছে আসমানি, দন্তে শতা হচ্ছে সবুজ, হতে হচ্ছে হলুদ, কথা হচ্ছে কমলা, লাতে হচ্ছে লাল। এই যে 7টা কালার আছে, এই 7টা কালারের কিছু কিছু রেঞ্জ আছে। হ্যাঁ, যেমন হচ্ছে বেগুনি হচ্ছে 380 থেকে 424, হ্যাঁ, নীল হচ্ছে 424 থেকে 500, সরি 424 থেকে 450, তারপর হচ্ছে আসমানি হচ্ছে 450 থেকে 500। যে এই যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ রাখতে হবে। কারণ তোমাকে প্রশ্ন করবে, এই কম্পাঙ্কের মান দেওয়া থাকবে, সি এর মান তোমরা জানো, হ্যাঁ, ল্যামডার মান বাইর করতে হবে, ল্যামডার মান বাইর করে তোমাকে ন্যানোমিটারে নিয়ে আসতে হবে। এসে বলতে হবে যে এটা কোন আলো রঙের আলো, এটা কোন রঙের আলোর মধ্যে পড়ে। তখন তোমাকে হচ্ছে ওই যে মুখস্থ মান থেকে তোমাকে হচ্ছে এই জিনিসগুলা ম্যাথ করে আর মুখস্থ থেকে তোমাকে ওই জিনিসগুলা বের করতে হবে। তার পাশাপাশি এগুলো হচ্ছে ইউনিভার্সিটির এক্সামে খুবই, ইউনিভার্সিটি মেডিকেল এই এক্সামগুলোতে খুবই খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি যে আমি বললাম যে আলোর যে কাজগুলা, যে অতিবেগুনি রশ্মি, তারপরে তোমার হচ্ছে ইনফ্রারেড রশ্মি, দৃশ্যমান আলো, যে কাজগুলো দেওয়া আছে, সেই কাজগুলো হচ্ছে তোমার ওই যে বইয়ের একটা ছক দেওয়া আছে, ছক থেকে অবশ্যই তোমরা হচ্ছে মুখস্থ টুখস্থ কণ্ঠস্থ করে নেবে। এরপর আসো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে 1900 শতক খ্রিস্টাব্দের পূর্বে মনে করা হতো আলো আর শক্তি হচ্ছে নিরবিচ্ছিন্ন আকারে প্রবাহিত হয়। নিরবিচ্ছিন্ন আকারে প্রবাহিত হয় মানে আলোটা মনে করো, আচ্ছা আমি এই বোর্ডটা আগে পরিষ্কার করে নিই। 19 শতকের আগে মনে করা হতো আলো আর শক্তি তাদের উৎস থেকে, যে উৎস থেকে তারা বের হয় বা বিচ্ছিন্ন হয়, সেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে তোমরা আলোটা ছড়িয়ে পড়ে, নিরবিচ্ছিন্নভাবে আলোটা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, কিন্তু ম্যাক্স প্লাঙ্ক বলছে যে আসলে আলোটা নিরবিচ্ছিন্নভাবে ছড়ায় না, আলোটা হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ এটা একটা প্যাকেট আকারে ছড়ায়, একটা প্যাকেট আকারে ছড়ায়। ঠিক আছে, এবং সেই প্যাকেটটার নাম দিয়েছে তিনি হচ্ছে ফোটন, সেই প্যাকেটটার নাম দিয়েছে তিনি ফোটন। হ্যাঁ, তাহলে তাহলে কম্পাঙ্কের তোমার হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের মতে যে আলোটা যদি, এই যে আলোর উৎস আছে না, 19 শতকের আগে মনে করো একটা লাইট আলোর উৎস, ঠিক আছে, এখান থেকে যে আলোটা ছড়ায়, এই আলোটা হচ্ছে এইভাবে নিরবিচ্ছিন্ন আকারে ছড়ায়, নিরবিচ্ছিন্ন আকারে ছড়ায়। কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্ক বলছেন না, নিরবিচ্ছিন্ন আকারে ছড়ায় না, আলোটা আলোটা এভাবে প্যাকেট আকারে ছড়িয়ে যায়, মানে বিন্দু বিন্দু প্যাকেট আকারে ছড়িয়ে যায়। এই যে বিন্দু বিন্দু প্যাকেট আকারে যে ছড়ায়, এই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে রেল লাইনে। তোমরা যদি রেল লাইনের পাশে একটু দূরে তাকিয়ে দেখো যে আলোটা একটু কাঁপাকাঁপি করতেছে, হ্যাঁ, বল বল দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলো হচ্ছে প্যাকেট আকারে ছড়িয়ে পড়তেছে। তো এই জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারবে কোথায়? বাস্তবিক অর্থে রেল লাইনে যদি তোমরা হচ্ছে দূরে কোথাও দেখো, দেখো যে আলোটা একটু কাঁপাকাঁপি করতেছে, আলোটা একটু মানে একটু প্যাকেট প্যাকেট লাগতেছে, গোল গোল লাগতেছে, হ্যাঁ, মানে ওটাই হচ্ছে আলোর ফোটন। তো ম্যাক্স প্ল্যাঙ্ক ঠিক সেটাই বলছে, এবং তিনি আরো একটা কথা বলছে যে আলোর ফোটন, আলোর ফোটন আলোর ফোটন ম্যাক্স প্ল্যাঙ্ক আরো একটা কথা বলছে, সেটা হচ্ছে বলছে যে আলোর ফোটনের
কম্পাঙ্ক, আলোর ফোটনের কম্পাঙ্ক এর শক্তির সমানুপাতিক। তাহলে আলোর ফোটনের কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্ক কি দ্বারা প্রকাশ করেছিলাম? নিউ দ্বারা। শক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? শক্তি প্রকাশ করা হয় ই দ্বারা। তাহলে সমানুপাতিক চিহ্ন কি? ই সমানুপাতিক নিউ। এটাই হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের ধারণা, বা তিনি হচ্ছে এটা প্রমাণ করছিলেন। এবং এই যে সমানুপাতিক উঠাই দিলে কি উঠে বসাইতে হয়? সমানুপাতিক উঠাইলে একটা ধ্রুবক বসাইতে হয়। তাহলে আমরা ধ্রুবক বসাবো হচ্ছে ই ইকুয়াল, একটা ধ্রুবক বসাই দেবো এইচ নিউ। এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটা তোমরা হচ্ছে এসএসসি তো পড়ে আসছো, যার মান হচ্ছে 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, বা 6.626 গুণন 10 ইনভার্স 27 আর সেকেন্ড। এই মান দুইটা হচ্ছে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এই মান প্রশ্নে থাকবে না। তাহলে এই মানগুলো তোমাদেরকে হচ্ছে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ এই মানগুলো তোমাদের প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা একটা এই সূত্র থেকে ম্যাথ করি, ঠিক আছে? এই সূত্র থেকে একটা ম্যাথ করি। তো আমরা এভাবে একটা একটা করে টপিকস ক্লিয়ার করে সূত্রটা প্রতিপাদন করে আমরা একটা দুটো করে ম্যাথ করব। ম্যাথ করে আমরা পরের টপিকসে চলে যাব, যেন তোমাদের খুবই দ্রুত আমরা অধ্যায়টা শেষ করতে পারি, এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো যেন তোমাদের সাথে পরিচিত করে দিতে পারি, যেগুলো হচ্ছে এক্সাম ইম্পর্টেন্ট, ইউনিভার্সিটি মেডিকেলের পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তখন একটা ম্যাথ আমরা করি যে একটি পদার্থ 710 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিকিরণ করলে এর একটি ফোটনের শক্তি কত? একটি পদার্থ 710 নিউটন মিটার 710 নিউটন মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিকিরণ করলে তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিকিরণ করলে, তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরণ করলে এর একটি ফোটন করলে, তাহলে এর একটি ফোটনের শক্তি কত? করলে এর একটি ফোটনের শক্তি কত? যদিও আমি জানি যে আমার হাতের লেখা খুবই খারাপ, যেহেতু তোমরা আমার স্টুডেন্ট সেহেতু ওই খারাপ লেখাই তোমাদেরকে বুঝতে হবে, করার কিছু নাই, ঠিক আছে? তাহলে এখানে আমাদেরকে আগে লিখতে হবে যে এখানে কি কি দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য, মানে তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। আগে লিখতে হবে কি দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা আগে হচ্ছে সূত্রটা আগে লিখি। তাহলে সূত্রটা হচ্ছে যে আমরা জানি ই ইকুয়াল, এখানে চাইছে কি দেখো তো, ফোটনের একটি ফোটনের শক্তি কত? শক্তিটাকে ই দ্বারা প্রকাশ করা হয় না, ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ই ইকুয়াল এইচ নিউ। আচ্ছা, তাহলে এখান থেকে নিউ ইকুয়াল আমরা পড়ছিলাম না সি ভাগ ল্যামডা, এখানে কিসের মান দেওয়া আছে? ল্যামডার মান দেওয়া আছে। তাহলে আমরা এই যে সি ভাগ ল্যামডা এখানে বসায় দেই, তাহলে এইচ গুণন সি ভাগ ল্যামডা। তাহলে সূত্রটা কি লেখা যায় যে এইচ সি ভাগ ল্যামডা, তাহলে ইকুয়াল এইচ সি ভাগ ল্যামডা, এই সূত্রটা। তাহলে এই সূত্র যদি আমাদের ম্যাথ করতে হয় তাহলে আমাদের কি লাগতেছে? এইচ লাগতেছে। তাহলে এইচ এর মান কত? 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। তারপরে সি এর মান কত? আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তারপর কি আছে ল্যামডা, ল্যামডার মান কত দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল 710 ন্যানোমিটার। আমি কি বলছিলাম যে আমরা যখন এই ম্যাথগুলা করব তখন অবশ্যই অবশ্যই এই ন্যানোমিটার থাক মিলিমিটার থাক, যেহেতু এই তরঙ্গদৈর্ঘ্যের একটা দূরত্বের একক, সেহেতু আমরা অবশ্যই এসআই এককে যাবো, আর দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তাহলে এই যে 710, এই 710 এর সঙ্গে 10 ইনভার্স 9 করে দিলে চলে আসবে মিটার, 10 ইনভার্স 9 করে দিলে আসবে মিটার। এখন আমরা এই মানগুলা এই সূত্রের মধ্যে বসায় দেবো, এই মানগুলা সূত্রের মধ্যে বসায় দেব। আচ্ছা, তাহলে আমি এখানে একটু মুছে ফেলি যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম। তাহলে বললাম হচ্ছে ই ইকুয়াল এইচ সি ভাগ ল্যামডা, মানগুলো বসাই। এইচ এর মান হচ্ছে 6.626 গুণন 10 ইনভার্স 34 গুণন 3 গুণন 3 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 8, আর হচ্ছে ল্যামডা আমরা বের করছি কত 710 গুণন 10 ইনভার্স 9, 710 গুণন 10 ইনভার্স 9। আমি যে এভাবে করে দিচ্ছি তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা। যদি ক্যালকুলেটর ইউজ না করো ওই পরীক্ষার হলে গিয়ে দেখবা যে ক্যালকুলেটর ইউজ না করার ফল। ঠিক আছে, অতএব আমি এখানে তোমাদেরকে হচ্ছে অ্যান্সারগুলা মুখস্থ লিখে দিচ্ছি, কিন্তু যেহেতু আমার লেকচার সাজানো, কিন্তু তোমরা হচ্ছে এই ম্যাথের যে অ্যান্সারগুলো আছে এগুলো হচ্ছে ক্যালকুলেটর প্র্যাকটিস করো, না হলে তোমাদের হচ্ছে আসল জায়গায় গিয়ে সমস্যা হবে। অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমরা হচ্ছে কমফোর্টেবল ভাবে অ্যান্সারগুলো করতে পারবে না। তো ঠিক আছে, তো অ্যান্সারগুলো ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেট করে দেখবা যে মানটা আসে 2.79 গুণন 10 ইনভার্স 19 জুল। এই কাজের শক্তির একক কি জুল, এই যে শক্তির একক জুল দিলাম। তো এই সূত্র থেকে ঠিক এ ধরনের ম্যাথ আসবে, হয় তোমাকে ল্যামডার মান দিবে, সরি এটাকে বলে কি কম্পাঙ্কের মান দিবে, না হয় তোমাকে ল্যামডার মান দিবে, দেওয়ার পর বলবে তুমি শক্তির মান বের করো। তখন তুমি ই ইকুয়াল এইচ নিউ, যদি কম্পাঙ্কের মান দেওয়া থাকে তখন তুমি এই সূত্র ইউজ করবা, আর যদি ল্যামডার মান দেওয়া থাকে তাহলে ই ইকুয়াল এইচ সি ভাগ ল্যামডা, তখন তুমি এই সূত্র ব্যবহার করবা। ঠিক আছে, তো এভাবেই আমাদের এইভাবে এই সূত্র থেকে ম্যাথগুলো করতে হবে। তো তোমাদের হচ্ছে বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে সলভ করে দেখবা যে এই সূত্র থেকে কিছু কিছু ম্যাথ দেওয়া আছে, এমসিকিউ, বিশেষ করে এমসিকিউ এ এই ম্যাথগুলো সব থেকে বেশি দেওয়া থাকে। তো তোমরা হচ্ছে এগুলা নিজে নিজে সলভ করে নিবা, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, সলভ কিন্তু তোমাদেরকেই করতে হবে। এই অধ্যায়টা যে গুণগত রসায়নটা, এটা তোমরা যারা হচ্ছে বাইরে টিউশন করছো বা প্রাইভেট পড়ছো তারা মোটামুটি এই অধ্যায়টা শেষ করতে মোটামুটি 1.5-2 মাস বা 2.5 মাসও লাগছে অনেকের, কারণ এটা এত বড় একটা অধ্যায় আর এত এত টপিকস আছে। তোমাদের 9-10 বইয়ে, এসএসসি 9-10 যে বই আছে সেই বইয়ে পুরো বইয়ে যে টপিকসগুলো নাই, এই অধ্যায়ে তার দ্বিগুণ টপিকস আছে, তার দ্বিগুণ পড়াশোনা আছে। সো এই অধ্যায়টা শেষ করাটাও খুবই টাফ একটা বিষয় এত কম সময়ের মধ্যে, যার কারণে আমি তোমাদেরকে মূল বিষয়গুলো বুঝাই দিয়ে, মূল সূত্রগুলো বুঝাই দিয়ে, মূল সূত্রগুলো থেকে একটা করে ম্যাথ করাই দিয়ে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা আসবো পরবর্তী টপিকসে, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। বোর পরমাণুর মডেল। এখন রাদারফোর্ড পরমাণুর মডেল নিয়ে আলোচনা করলাম না, কারণ রাদারফোর্ড পরমাণুর মডেলে এত কিছু, মানে এত কঠিন কিছু লেখা নাই যে তোমরা বুঝবা না। তবে বোর পরমাণুর মডেলে এই অধ্যায়ে অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে বুঝাইতে হবে, করাইতে হবে। তো বোর পরমাণুর মডেল হচ্ছে বোর পরমাণুর মডেল হচ্ছে মনে রাখবা একটা বাক্য দ্বারা, সেটা হচ্ছে কক্ষের কোণায় বর্ণ। এই তোমরা এই বাক্যটা যদি মনে রাখতে পারো, কক্ষের কোণায় বর্ণ, তাহলে তোমার মোটামুটি বোর পরমাণুর সবকিছু জানো। মানে বোর পরমাণু কি কি সম্পর্কে মতবাদ দিছে বা কি কি সম্পর্কে আমাদেরকে জানাইছে, তোমরা ঠিক সে সম্পর্কে এই বাক্যের মাধ্যমে মনে রাখতে পারবা। কেননা আমরা পড়ি কিন্তু বাট কি কি সম্পর্কে ধারণা দিচ্ছে এটা যখন আমাদেরকে পরীক্ষায় চায় বা কেউ জিজ্ঞাসা করে, আমরা কিন্তু গোছালোভাবে বলতে পারি না। তোমরা যদি এই বাক্যটা মনে রাখো তোমরা হচ্ছে গোছালোভাবে বলতে পারবা। সেটা হচ্ছে কক্ষের কোণায় বর্ণ। এই যে কক্ষ দ্বারা আছে না,
কক্ষপথের ধারণা দেয়। কক্ষপথের ধারণা দেয়। কোণায় হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা দেয়। বর্ণ হচ্ছে বর্ণালী ধারণা দেয়। মূলত হচ্ছে তিনি এই তিনটারই ধারণা দেন। ঠিক আছে, একটা হচ্ছে কক্ষপথের ধারণা দেন, একটা হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা দেন, আর একটা হচ্ছে বর্ণালী ধারণা দেন। কক্ষপথের ধারণা তিনি কি দেন, যে এই যে কক্ষপথগুলো আছে সেটা হচ্ছে গোলাকার দ্বিমাত্রিক। গোলাকার দ্বিমাত্রিক, ঠিক আছে। তিনি হচ্ছে যখন হচ্ছে এগুলোর নাম দেন হচ্ছে যে এক নম্বর নাম দেন হচ্ছে কেশেল, তারপর 2 নম্বর কক্ষপথের নাম দেন হচ্ছে এল শেল, 3 নম্বর দেন হচ্ছে এম শেল, 4 নম্বর দেন হচ্ছে এন শেল। তো এগুলো তো তোমরা জানোই, ঠিক আছে। এবং প্রতিটি শেলে অর্থাৎ প্রতিটি কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এগুলো হচ্ছে পড়ানোর কিছু নাই, তোমার হচ্ছে এসএসসি লাইফ থেকে এগুলো পড়ে আসছো, তবু আমি একটু মনে করাই দিলাম। ঠিক আছে, তবু আমি একটু মনে করাই দিলাম। তারপরে যে জিনিস সেখানে আছে, তারপরে হচ্ছে কক্ষের কোণায় বর্ণ। এখন আছে যে কোণায়, এখন যে কোণায় আমরা কি বলছিলাম যে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা আসলে কি? কৌণিক ভরবেগ ভর এবং বেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। এবং সেটা যদি কোনো ঘুরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, ঘুরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, তখন তার সঙ্গে কি তার ব্যাসার্ধটা যোগ হবে, তখন সেটা হয়ে যাবে কৌণিক ভরবেগ। অর্থাৎ ঘুরন্ত কোনো বস্তুর যে ভরবেগটা আছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর এন এইচ ভাগ 2 পাই, এটা সূত্র। এখন সূত্র কেমনে আসছে কি আসে না আসছে এখন আমি সেটা বুঝাইতে যাবো না, বা সূত্র প্রতিপাদন করতেও যাবো না। জাস্ট খালি সূত্রটা মনে রাখো যে এম ভি আর এন এইচ ভাগ 2 পাই। এখন এটা থেকে আমরা কিছু ম্যাথ করব। আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যে এখানে এম কি, ভি কি, আর কি, এগুলো হচ্ছে একটু বুঝতে হবে। আচ্ছা, এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, তার মান হচ্ছে 9.9.11 গুণন 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 31 কে 30 10 টু দি পাওয়ার 28 গ্রাম। এটা তুমি যদি কেজিতে নিয়ে যাও তাহলে 9.11 গুণন 10 ইনভার্স 31 কেজি। আমাদের ম্যাথ করার সময় কেজিটা লাগবে, ম্যাথ করার সময় কেজিটা লাগবে, কারণ কেজি হচ্ছে ভরের এসআই একক। কেজিটা হচ্ছে ভরের এসআই একক। এরপরে হচ্ছে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, একটু করায় আসছি, এটা আমি লিখলাম না। আর হচ্ছে ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ? মনে করো এই যে একটা পরমাণু, হাইড্রোজেন পরমাণু, এই যে তার যে কক্ষপথটা আছে, এখান থেকে যে তার ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে এমভিআর, ভি হচ্ছে বেগ, ভি হচ্ছে বেগ। বেগটা কার? ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। ভিটা কি? ইলেকট্রনের বেগ। তারপর হচ্ছে এন, এনটা হচ্ছে কক্ষপথ, কক্ষপথের নাম্বার, যেটা 1 বা 2 বা 3 হতে পারে, ডট 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 ডট। ঠিক আছে, তা আমরা জানলাম এই বিষয়ে। তো হচ্ছে আমরা কিছু হচ্ছে ম্যাথ করব। এই সূত্র থেকে আমরা কিছু এখন ম্যাথ করব। সেটা হচ্ছে যেখান থেকে যে কমন কমন ম্যাথ গুলো আসে, কমন কমন ম্যাথ, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য। সেগুলো হচ্ছে এগুলো তোমাদের মূলত 9, 10 বা এসএসসির জন্য এগুলো তোমাদের ঘ নাম্বার বা ঘ নাম্বার দিত, ইন্টারে তেমন আসে না। তবে ইন্টারে এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য সব থেকে বেশি আসে, বা ইউনিভার্সিটি মেডিকেলের পরীক্ষায় এগুলো অনেক বেশি বেশি দেয়। তো হচ্ছে প্রশ্ন থাকতে পারে এরকম যে প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ কত?
কক্ষপথের কৌণিক ভরবেগ কত, ঠিক আছে। তারপর এরকম থাকতে পারে যে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত। তোমাদের এমসিকিউ কিন্তু এখানে হচ্ছে একটা একটা শেপ আকারে থাকবে, তোমাকে জাস্ট একটা শেপ বাই করতে হবে। তো আমরা জানি হচ্ছে যে 1 নম্বরটা যদি করি যে এম ভি আর এন এইচ ভাগ 2 পাই, এম ভি আর এন এইচ ভাগ 2 পাই, এটাও জানি না। তার এন ইকুয়ালটা কি, এন ইকুয়াল টু হচ্ছে 1, প্রথমটার ক্ষেত্রে বলতেছি যেহেতু প্রথম কক্ষপথের কথা বলছে, তাহলে এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে হচ্ছে 1 গুণন এইচ ভাগ 2 পাই, অনেক সঙ্গে গুণ করলে তো ওইটাই হবে, তাহলে এইচ ভাগ 2 পাই, এটা হচ্ছে প্রথম কক্ষপথের। এখান থেকে মান বের করার দরকার নেই, হয়তো এই শেপে তোমাদের হচ্ছে অ্যান্সার গুলো দেওয়া থাকবে, তোমাদের হচ্ছে কয় এটা থাকবে, ক্ষয় অন্যটা থাকবে, তো তোমরা হচ্ছে এই শেপে দেওয়া থাকবে, এই পর্যন্ত অ্যান্সার বের করলে হয়ে যাবে। অথবা যদি তোমাদেরকে হচ্ছে মান বের করতে বলে, তখন তোমরা হচ্ছে যে এইচ এর মান বসাবা 6.626 গুণন 10 ইনভার্স 34, তারপরে হচ্ছে 2 পাই, 2 গুণন 3.14, পাইয়ের মান 1416, ঠিক আছে। এখন এই দুটো কাটাকাটি করলে দেখা গেল যে হচ্ছে 1.7 গুণন 10 ইনভার্স 34, এরকম একটা মান আসে, ঠিক আছে, এরকম একটা মান আসে। এখন তোমাদের হচ্ছে যদি এমসিকিউ আসে তাহলে এরকম শেপ থাকবে। এখন দ্বিতীয় কক্ষপথের হচ্ছে এন এইচ ভাগ 2 পাই, এই দ্বিতীয় কক্ষপথের আমরা করতেছি, তাহলে এন এর মান এখানে কত, 2 না, দ্বিতীয় কক্ষপথ যেহেতু, তাহলে একটু এখানে আসো যে এই যে 2h ভাগ 2 পাই, তাহলে 2 কাটা, তাহলে h ভাগ পাই, তাহলে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ কত, অর্থাৎ এম ভি আর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ হচ্ছে h ভাগ পাই, ঠিক আছে। তো এরকম প্রশ্ন তোমাদের এই সূত্রগুলো থেকে আসবে, এরকম প্রশ্ন এই সূত্রগুলো থেকে আসবে। আচ্ছা, এখন এখান থেকে কিছু তুলনার ম্যাথ চলে আসে, তুলনা করো। এখন তুলনার ম্যাথ কেমন চলে আসে দেখো, যে প্রথম ও দ্বিতীয় কক্ষপথের মধ্যে কৌণিক ভরবেগ তুলনা করো। তাহলে আমাদের প্রথম লিখতে হচ্ছে প্রথম কক্ষপথের জন্য, এটা আমরা অ্যান্সার লিখতেছি, প্রথম কক্ষপথের জন্য এম ভি আর, যেহেতু প্রথম কক্ষপথ তাহলে 1 নম্বর দেই, তাহলে আমরা কি বলছিলাম যে এইচ ভাগ 2 পাই, যেহেতু অন এন ইকুয়াল টু 1, তাহলে 1 কি লিখতে হবে না, কারণ অনেক সঙ্গে যে কোনো গুণ করলে ওইটাই হবে। তারপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথের জন্য, এটাতে দ্বিতীয় কক্ষপথের জন্য একটা 1 নম্বর সমীকরণ দিই। দ্বিতীয় কক্ষপথের জন্য তাহলে এম ভি আর 2, তাহলে হচ্ছে এন এন ইকুয়াল টু 2, তাহলে 2h ভাগ 2 পাই, 2 কাটা গেলে h ভাগ পাই। তাহলে আমাদের এই 2 ভাগ 1 করে পাই। এখন আমরা লিখবো যে এটা হচ্ছে একটা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখানে লিখবো যে 2/1 করে পাই, ঠিক আছে। তাহলে 2 নম্বর কি আছে যে এম ভি আর, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথের জন্য, ভাগ এম ভি আর, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথের জন্য। 2 নম্বর কক্ষপথ হচ্ছে h ভাগ পাই, h ভাগ পাই, আর 1 নম্বর কক্ষপথের জন্য আছে h ভাগ 2 পাই, h ভাগ 2 পাই। তাহলে এইটা আমরা একটু উল্টায় দিব, তাহলে এম ভি আর 1, এম ভি আর 2, তাহলে h ভাগ পাই গুণন 2 পাই ভাগ h, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, অর্থাৎ এম ভি 1 অর্থাৎ
এম ভি এইচ ভাগ 2 পাই এইচ ভাগ 2 পাই। আচ্ছা আমাদের এখানে ভুল হয়ে গেছে একটু, এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। আচ্ছা এই যে এইচ ভাগ 2 মানে ভুল তো হয়নি, তাহলে এম ভি, আচ্ছা এইখানে ভুল হয়েছে, এখানে হচ্ছে এই যে উপরে হবে 2, উপরে হবে 2, নিচে হবে 1। এখন ঠিক আছে, তাহলে এম ভি আর এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথের জন্য। 2 নম্বর কক্ষপথের জন্য কি এখানে আমরা কাটাকাটি করে যাব 2, আর নিচে যে এটা হচ্ছে এম ভি আর, এটা ভাগ আকারে ছিল না, উপরে গুণ আকারে চলে যাবে, অর্থাৎ হচ্ছে এম ভি আর, এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ। অর্থাৎ দ্বিতীয় নাম্বার কক্ষপথের কৌণিক ভরবেগ প্রথম কক্ষপথের দ্বিগুণ। ঠিক আছে, এটা এটা সেদিন থেকে আসবে যে দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগের 2 গুণ, কৌণিক ভরবেগের 2 গুণ। ঠিক আছে, কৌণিক ভরবেগের 2 গুণ। এখন আসো আমরা বোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে জানবো। তো কথা হচ্ছে যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা তোমরা যদি বইয়ে পড়ো তাহলে তোমরা সবাই বুঝতে পারবা। হ্যাঁ, তবে একটা জিনিস সেটা হচ্ছে আমি তোমাদের একটু বুঝাই দিব, সেটা হচ্ছে যে একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলোর ব্যাখ্যা করতে পারলেও একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট আয়ন ব্যাখ্যা করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। মূলত হচ্ছে একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণু, এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে, আচ্ছা আয়ন বা পরমাণু লিখতে হবে, আয়ন বা পরমাণু। যেমন হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1 মানে কি, এখানে একটা ইলেকট্রন আছে না, এটা ব্যাখ্যা করতে পারি, কিন্তু লিথিয়ামটা ব্যাখ্যা করতে পারে না। তবে লিথিয়াম 2+ ব্যাখ্যা করতে পারে। কেন লিথিয়াম 2+ ব্যাখ্যা করতে পারে? কারণ লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 3 না? এখান থেকে যদি তোমার হচ্ছে 2টা ইলেকট্রন সে মাইনাস করে দেয়, 2টা ইলেকট্রন মাইনাস করে দিলে সে কি হবে, যে লিথিয়াম 2+, লিথিয়াম 2+, তাহলে থাকলো আর কয়টা ইলেকট্রন? একটা না, এখানে আর একটা ইলেকট্রন আছে না। লিথিয়ামের থাকে হচ্ছে 3টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, তিনটা। সে যদি 2টা মাইনাস করে দেয়, এই 2টা মাইনাস করে দেয়, তাহলে থাকলো কয়টা? একটা। তাহলে সে লিথিয়াম 2+ এর 2+, অর্থাৎ লিথিয়াম 2+ হচ্ছে একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, এবং সেটাকে সে ব্যাখ্যা করতে পারে। তাছাড়া একাধিক ইলেকট্রন বিশিষ্ট আয়ন ও পরমাণুকে সে ব্যাখ্যা করতে পারে নাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে একটু বুঝতে হবে। এটা নিয়ে কিন্তু অনেক বেশি বেশি এমসিকিউ আসে তোমার হচ্ছে ইউনিভার্সিটি এক্সামে, যে হচ্ছে বোর কোন পরমাণু বা আয়নকে, আমার মনে নিয়ে আসা, ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা করতে পারে। ক নম্বরে দিলে তোমার মনে করা হচ্ছে হিলিয়াম, খ নম্বরে দিচ্ছে মনে করো তোমার হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম মনে করো 2+। গ নম্বরে দিচ্ছে মনে করো হচ্ছে মনে করো দিল একটা, মনে করো সোডিয়াম। ঘ নম্বরে দিচ্ছে হচ্ছে লিথিয়াম 2+। তাহলে অ্যান্সার কি হবে? লিথিয়াম 2+। কারণ লিথিয়াম 2+ এ কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। তা যেখানে হচ্ছে একটা ইলেকট্রন থাকে, তাহলে বোর হচ্ছে পরমাণুগুলো হচ্ছে সেই বর্ণালী হচ্ছে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। তাছাড়া 2টা ইলেকট্রন যেখানে থাকবে, বোর পরমাণু মডেলটা সেটি ব্যাখ্যা করতে পারবে না, সেটির বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। ঠিক আছে, এখন হচ্ছে আসলে হচ্ছে তোমার কিছু প্রয়োগ আছে, সেটা হচ্ছে
এগুলো আমি হচ্ছে তোমাদেরকে সূত্র দ্বারা বলে দিব, কারণ এগুলো আমি হচ্ছে প্রতিপাদন করতে যাব না। বোর পরমাণুর কিছু সূত্র আছে, সেগুলো তোমাদেরকে জাস্ট আমি বলে দিব, প্রতিপাদন করতে যাব না, কারণ এগুলো অনেক বড় বড় প্রতিপাদন। এই প্রতিপাদন করাইতে গেলে 2 ঘন্টার ক্লাস শেষ। আসো তোমাদেরকে হচ্ছে দেখাই, যেমন হচ্ছে বোর পরমাণুর মডেলে MVR NH ভাগ 2 পাই, আমরা করছিলাম আমরা কৌণিক ভরবেগে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই আরটা বের করতে চাই, অর্থাৎ আরটা যদি বের করতে চাই, তাহলে NH ভাগ 2 পাই আর গুণ হবে MV, এভাবে লিখতে হবে, তাই না? এখন যদি মনে করো এখানে তাহলে কি লিখবে, তোমার হচ্ছে আমরা এম এর মান জানি, ইলেকট্রনের ভর, পাই এর মান জানি 3.1416, তারপর তোমার হচ্ছে 2, এবং হচ্ছে এদের মানটা জানি, এদের মানটা দেওয়া থাকবে প্রশ্নে, এইচ এর মানটা আমরা জানি। এখন তোমাকে যদি, তাহলে আমাকে এই আর এর মানটা এই সূত্র থেকে বার করতে গেলে তোমার হচ্ছে যে ভি, অর্থাৎ ইলেকট্রনের বেগটা তোমাকে জানতে হবে। ইলেকট্রনের বেগটা তোমার প্রশ্নে দেওয়া থাকতে হবে। এখন যদি কথার কথা তোমাকে ইলেকট্রনের বেগ দেয়া না থাকে, ইলেকট্রনের বেগ দেয়া থাকে না, থাকবে না, বাট তোমার হচ্ছে এন এর মান দেওয়া থাকবে, অর্থাৎ কোন কক্ষপথ সেটা দেওয়া থাকবে, তাহলে তোমাকে হচ্ছে এই সূত্র ব্যবহার করতে হবে, এই যে আর ইকুয়াল এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপর তোমার হচ্ছে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে তোমরা হচ্ছে বের করতে পারবে। এখন বলবো যে ভাইয়া, যে এই সূত্রটা তো আমাদের মুখস্থ রাখা অনেক কঠিন। ঠিক আছে, এটার একটা শর্টকাট আছে, যে তোমরা হচ্ছে এই সূত্রটা যদি তোমাদের মনে রাখা কঠিন হয়, তাহলে তোমরা হচ্ছে যে এভাবে মনে রাখবা যে আর ইকুয়াল 0.58 গুণন 10 ইনভার্স 10 গুণন এন স্কোয়ার ভাগ জেড। এই যে মানটা আছে না, এই যে মানটা, এই মানটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এন এর মানটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, আর জেড ইকুয়াল টু যদি হাইড্রোজেন হয় তাহলে ভর কত, মান, এই জেডটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা। এখন কথা হচ্ছে, তোমাকে যদি বলা হয় যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, আর এর মানটা কত, আর এর মানটা কত, তাহলে তুমি হচ্ছে বা দ্বিতীয় কক্ষপথের আর এর মান ব্যাসার্ধ কত, তখন তুমি হচ্ছে প্রথমে আমরা জানি এই সূত্রটা তোমাকে লিখতে হবে। লেখার পর ডিরেক্ট তুমি এই জায়গাটা লিখবা। লেখার পর এন ইকুয়াল টু, যদি দ্বিতীয় কক্ষপথ চাইছে তাহলে এন ইকুয়াল টু, এখানে 2 বসাবা, আর হাইড্রোজেনের ভর কত 1, এখানে 1 বসাবা। তাহলে এভাবে তোমার হচ্ছে ম্যাথগুলো কমপ্লিট করতে পারবা। তেমনই ভাবে এই আর এর মতো তোমার হচ্ছে আর মতো বি আছে, বি এর হচ্ছে 2 পাই জেড এ স্কোয়ার আর এন এইচ, এন এইচ 2 পাই জেড ই স্কোয়ার এন এইচ। এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, ইলেকট্রনের চার্জ। এখন এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি কোনো ম্যাথ দেয়, তাহলে অবশ্যই একটা মান আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই মান দিয়ে তুমি হচ্ছে অঙ্কটা বের করতে পারবা। ঠিক আছে, এই মান দিয়ে তোমরা হচ্ছে বের করতে পারবা। সেটা মানটা হচ্ছে যে ভি ইকুয়াল 2 গুণন 19 গুণন 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 6 গুণন জেড ভাগ এন, জেড ভাগ এন। এই সূত্র দ্বারা তোমার হচ্ছে তোমার মানগুলা বের করতে পারবে, এই মানগুলা বের করতে পারবা। এখন দেখো, তোমাকে যদি হচ্ছে এন এর মান দেওয়া থাকবে, জেড এর মান তোমরা জানো হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1 বা 1, তোমরা হচ্ছে এভাবে এটা বের করতে পারবা। একটা উদাহরণ তোমাকে আমি দেই, সেটা হচ্ছে যে যদি বলা হয় যে সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বের করো। এই কোশ্চেন যদি তোমাকে সলভ করতে হয়, তোমাকে প্রথমে লিখতে হবে যে আমরা জানি যে ভি ইকুয়াল
টু পাই জেড ই স্কোয়ার ভাগ এন এইচ। তারপরে এটা লেখার পর তুমি ডিরেক্ট যাবে এই প্রশ্নে, সেটা হচ্ছে 2.19 গুণন 10⁻, কত জানি 6 গুণন জেড ভাগ এন। এখন কথা হচ্ছে যে কোন কক্ষপথের কথা বলছে, এদের মান হচ্ছে 3 আর এন এর মান হচ্ছে 3 এবং সোডিয়াম পরমাণুর ভর কত 23 না, সোডিয়াম পরমাণুর ভর কত 23 না, তাহলে বসাও। জেড হচ্ছে ভর সংখ্যা আর এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, তাহলে বসাও 2.19 গুণন 10⁻6 গুণন 23 ভাগ 11। এটা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর আসো এরকম করে ঠিক শক্তির ক্ষেত্রে তাই আছে যে শক্তির একটা সূত্র আছে বড় পরমাণু মডেলে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং মানটাও দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা হচ্ছে যে এগুলো কিন্তু থেকে তোমাদের হচ্ছে গ নম্বরে কিন্তু অনেক কোশ্চেন আসে, গ নম্বরে এই সূত্রগুলো থেকে অনেক কোশ্চেন আসে। আমি যে তোমাদেরকে সূত্রগুলো দিয়ে দিলাম এগুলো হচ্ছে তোমরা অবশ্যই তোমরা হচ্ছে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এই টাইপের, এগুলো হচ্ছে তোমরা সলভ করবা করে, তখন যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই আমাদের যে ইনফিনিটি শিক্ষা পরিবার আছে তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানানোর চেষ্টা করবে বা কমেন্ট করে জানানোর চেষ্টা করবে, আমরা পরবর্তীতে আবার তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, সূত্রটা আমরা লিখি, অর্থাৎ শক্তি যদি বলা যায় কোনো পরমাণুর তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার শক্তি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে তোমাদের হচ্ছে সূত্রটা হচ্ছে ইকুয়াল 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ আর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। তো এইভাবে তোমার সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপর একটা মান আছে, একটা মাইনাস আছে, তারপর একটা মান আছে। এই মানটা কি -2.18 গুণন 10⁻18 ইকুয়াল জেড স্কোয়ার ভাগ এন স্কোয়ার। এই সূত্রটা এটা হচ্ছে জুল আকারে মান আসবে। এই মানটা তোমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে। তাহলে তোমরা এই সূত্রটা লিখে তোমাদের এত কিছু লিখতে হবে না, সরাসরি এই মানটা লিখে এখানে জেড এর মান এদের মান বসে তোমরা হচ্ছে ম্যাথ করতে পারবা। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ম্যাথগুলো না করে তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন দেখে ম্যাথগুলো সলভ করবা। টপিকটা শেষ করে দিই। আমরা হচ্ছে যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো থেকে আমরা কিছু সম্পর্ক করব, সেটা হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক। এই ব্যাসার্ধের সম্পর্ক আর এন, এই যে আর এনটা বলতে যে কোনো এন বলতে পারে, অর্থাৎ তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ বলতে পারে। যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এন স্কোয়ার গুণন আর ওয়ান, অর্থাৎ মনে করো হাইড্রোজেন যদি বলে তোমার কাছে যে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। এখন যেহেতু বলছে যে প্রশ্নটা এমন হতে পারে যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ, প্রথম কক্ষপথের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা আরেকভাবে করি যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথের কত গুণ। তারপরে এই প্রশ্নটা আবার এভাবে আসতে পারে যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি প্রথম কক্ষপথের কত গুণ। তাহলে এইটার সম্পর্ক বললাম আমরা। আরেকটা সম্পর্ক হচ্ছে যেমন এই যে ভি এর সাথে হচ্ছে এই তোমার হচ্ছে এন, ভি এর সাথে তোমার হচ্ছে V1 ভাগ এন, ঠিক আছে, এর একটা সম্পর্ক আছে, বা 1 ভাগ এন গুণন V1 প্রথম কক্ষপথের সাথে এরকম একটা সম্পর্ক আছে। আর ই এর সাথে সম্পর্ক আছে যে EN ইকুয়াল টু
ই এন ইকুয়াল টু ই ওয়ান গুণন ওয়ান ভাগ এন স্কোয়ার, ওয়ান ভাগ এন স্কোয়ার। এখন আমরা হচ্ছে ধাপে ধাপে তোমার হচ্ছে সলভ করার সম্পর্ক করি, সলভ করার চেষ্টা করি। এখন দেখো যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ? তাহলে আমরা কি জানি যে আর এন, তাহলে আর এখানে 3 না, এন এটা হচ্ছে এন এর মান, তৃতীয় কক্ষপথটা কি এন এর মান, তাহলে আর 3 ইকুয়াল টু এখানে কি আছে এন স্কয়ার আছে না, তাহলে 3 গুণন 3 স্কয়ার গুণন আর 1 বসে দিলাম। তাহলে হচ্ছে এই তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের কত গুণ? 9 গুণ। প্রথম কক্ষপথের কত গুণ? 9 গুণ। এবার আসো যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথের কত গুণ? তাহলে বি এর অর্থাৎ v3, যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে তাহলে v3 ইকুয়াল টু আমরা কি জানি যে এই যে 1 ভাগ n ভাগ v1, তাহলে 1 ভাগ এই n এর মানটা বসাও, কত 3 গুণন এটা হচ্ছে v1, অর্থাৎ v3 ইকুয়াল টু v1 ভাগ 3, অর্থাৎ তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথের ইলেকট্রনের তোমার হচ্ছে প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগের 1 ভাগ অর্থাৎ 1/3 গুণ। তাহলে তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগ প্রথম কক্ষপথের ইলেকট্রনের বেগের 1/3, তেমনি ইলেকট্রনের ক্ষেত্রেও তোমরা এটা বের করে ফেলবা, এটা তোমাদের এইচডব্লিউ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আবহনীতি, হুন্ডনীতি, পলির বর্জনীতি এসব সম্পর্কে পড়বো। পাশাপাশি হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু যে তোমার হচ্ছে ইলেকট্রন যে বর্ণালীগুলো আছে, যেমন হচ্ছে লাইমেন সিরিজ, বামার সিরিজ, তারপর হচ্ছে লাইমেন বামার যে এগুলো আছে, আমি আজকে আর এগুলা বলবো না। তো এইগুলো যে আছে তারপর এইগুলো হচ্ছে আমার পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। পাশাপাশি তোমাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে অবশ্যই জানাবা, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করে তোমাদেরকে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমি আবার পরিচয় দিই, আমার নাম হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম লিখন, অধ্যয়নরত আছি রাজশাহী ইউনিভার্সিটির ফিশারিজ বিভাগে। আর কি বলবো, আর কিছু বলার নাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।